শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব সব ধরনের খবর এবং প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজ কোথায় কি হলো সব আপডেট একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে দ্বিগুণ হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় আরও 18 জনকে শনাক্ত করা হয়েছে, মারা গেছেন আরও একজন, আর এ নিয়ে 9 জন প্রাণ হারালেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনের শুরুতে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন, এলাকা ভিত্তিক কমিউনিটি সংক্রমণ শুরু হয়েছে। দ্রুত সচেতন না হলে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করলে এই আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে। গার্মেন্টস খোলার সিদ্ধান্ত সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বেসরকারি হাসপাতালগুলোকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এলাকা ভিত্তিক সংক্রমণ হওয়ায় রাজধানীর টোলারবাগ, বাসাবো, নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং গাইবান্ধাকে ঝুঁকিপূর্ণ বলেই চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। $367 নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আমরা 18 জনের মধ্যে সংক্রমণ পেয়েছি। গত 24 ঘন্টায় একজন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা 46, যার মধ্যে 32 জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন, 14 জন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। যারা প্রাইভেটে প্র্যাকটিস করেন, হাসপাতাল, ক্লিনিক এবং চেম্বার, আমি আবারও অনুরোধ করব, আপনারা এই দুঃসময় দূরে থাকবেন না। আপনারা মানুষকে সেবা দেন, মানুষের পাশে থাকেন। এদিকে জ্বর সর্দিতে কুমিল্লা, নেত্রকোনা এবং মাদারীপুরে 3 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে লকডাউনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গতরাতে 55 বছর বয়সী আলেক খানের শ্বাসকষ্ট দেখা দিলে তার পরিবার সহ বাড়ির 7টি পরিবারকে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকাল 8টায় নিজ বাড়িতে মারা যান ওই প্রবীণ। তার শরীরে সংক্রমণের জীবাণু আছে কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে IEDCR এ পাঠানো হবে। মাদারীপুরের কালকিনিতে ভোররাতে জ্বর এবং গলা ব্যথায় আক্রান্ত হয়ে 50 বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। পরে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ, আর তা পাঠানো হবে IEDCR এ। এ ঘটনার পরে মারা যাওয়া ব্যক্তির বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। একই রোগে আক্রান্ত হয়ে 45 বছর বয়সী এক নারী মারা গেছেন নেত্রকোনার পূর্বথলায়। স্থানীয়রা জানিয়েছেন, 4-5 দিন ধরেই সর্দি জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। সকালে তার মৃত্যু হয়। পরে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের সদস্যরা লকডাউনও করা হয় 8টি বাড়ি। মানিকগঞ্জের তাবলিগ জামাতে আসা এক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। IEDCR এই খবর জানানোর পরে সকালে সিঙ্গাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করে প্রশাসন। গত 5 থেকে 24 মার্চ পর্যন্ত মানিকগঞ্জে তাবলিগে অবস্থান করছিলেন 60 বছর বয়সী ওই প্রবীণ। জ্বর, সর্দি, কাশি দেখা দিলে ঢাকায় চিকিৎসার জন্য আসেন। পরীক্ষার পরে তার করোনা ধরা পড়ে। এদিকে করোনার উপসর্গ থাকায় গোপালগঞ্জে আইসোলেশনে ভর্তি করা হয়েছে এক ব্যক্তিকে। করোনা সংক্রমণ রোধে 13 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি বাড়ানো হয়েছে। সাথে যুক্ত থাকবে 14 এপ্রিল বাংলা নববর্ষের সরকারি ছুটিও। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। এতে আগামী 12 এবং 13 এপ্রিল সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়। সরকারি এই ছুটি জরুরি পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময় বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখবে বলেও জানানো হয়েছে। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সব ফ্লাইট আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে, এমন তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন। আজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। মোকাব্বির হোসেন জানিয়েছেন, বিশ্বে করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে বিমানের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সব ফ্লাইট আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে গত 28 মার্চ বিমান কর্তৃপক্ষ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা 31 মার্চের স্থলে আগামী 7 এপ্রিল পর্যন্ত বর্ধিত করে। তবে বিশেষ কার্গো ফ্লাইট এবং যথারীতি এগুলো চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত 26 মার্চের এক সিদ্ধান্তে 15 এপ্রিল পর্যন্ত চীন ও যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে বিমান চলাচল স্থগিত করে বাংলাদেশ। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হলেও ঠিকমতো নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব কিংবা শারীরিক দূরত্ব। জরুরি কাজের অজুহাতে অনেকেই রাস্তায় বের হচ্ছেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যক্তিগত গাড়ির ভিড় দেখা গেছে। তবে সামাজিক দূরত্ব রক্ষায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাদের সহায়তায় মাঠে রয়েছে সেনাবাহিনীর নিয়মিত টহল। রাস্তার মোড়ে এবং গলিতে পথচারীদের সচেতন করা এবং মাস্ক পরানো সহ নিয়মিত নজরদারি ছিল তাদের। বিনা প্রয়োজনে বের হওয়া মানুষদের ঘরে ফিরিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট প্রয়োজন ছাড়া
বাইরে বের হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। হিসাব কিসের এটা সঠিক আমি বলতে পারি না। সে কার্ড দেখাইছে, রাস্তায় রাস্তায় বহুত রুগী হয়ে গেছে। আমাকে নিয়ে গেছেন, জাতীয় চক্রবর্তীতে আমাকে নিয়ে গেছেন, লাইসেন্সটা দিন। বিনা কারণে এভাবে ঘোরাঘুরি করা যাবে। তারা কিনা অযোচিতভাবে শুধু শুধু ঘুরতে বেরিয়েছে, তারা আমাদের সড়ক পরিবহন আইন 2018-র 92-এর এক ধারা মোতাবেক আমরা ব্যবস্থা নিতেছি। বিভিন্ন পয়েন্টে তাদের সাথে, সাধারণ মানুষদের সাথে কথা বলতেছি, তাদেরকে নিরুৎসাহিত করতেছি। অবাধে জনজমায়েত যেখানে হয়, চায়ের দোকানে বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা ছাড়া যাতে না থাকে। করোনা আক্রান্ত একজনের মৃত্যুর পর নারায়ণগঞ্জ সদরে প্রায় 300 বাড়ি লকডাউন করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গতকাল চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে মারা যান আবু সাইদ মাতব্বর, আর তার ডেথ সার্টিফিকেটে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কথা লেখা আছে। দুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেলে যান 60 বছর বয়সী ওই ব্যক্তি। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর পরে তার মৃত্যু হয়। IEDCR এর তত্ত্বাবধানে তাকে খিলগাঁও কবরস্থানে দাফন করা হয়। এই খবরে মৃত ব্যক্তির বাড়ি কাশপুরের সচিন্তপুর নগর সহ আশপাশে প্রায় 300 বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার দিন কুর্মিটোলা হসপিটালে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান। IEDCR এর তত্ত্বাবধানে ঢাকার খিলগাঁওয়ে তার দাফন সম্পন্ন করা হয়। আমবাগান এলাকাটি প্রায় 300 পরিবার আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে লকডাউন করি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি গ্রাম লকডাউন করেছেন স্থানীয়রাই। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে এবং বের হতে দেওয়া হয় না, আর ছিটানো হয় জীবাণুনাশকও। দরিদ্র পরিবারগুলোর জন্য রয়েছে খাদ্য সহায়তার ব্যবস্থা। এদিকে দোকানপাট বন্ধ এবং মানুষের চলাচল কমে যাওয়ায় চরম বিপাকে টাঙ্গাইলের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ। দুবেলা খাবার জোগাতেই তাদের হিমশিম অবস্থা। সরকারি বেসরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ বেশিরভাগ মানুষের। তালিকা করে গ্রামে গ্রামে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও দাবি জেলা প্রশাসকের। 2টা প্রবেশপথ আছে, এই 2টা প্রবেশপথে আমরা 2টা লকডাউন দিয়ে দিয়েছি। প্রতিটা গাড়িতে তারা জীবাণুনাশক ঔষধ ছিটায়া গ্রামকে করোনা মুক্ত রাখার চেষ্টা করছে। করোনা ভাইরাসের লেগে এই বাড়ি থেকে আরেক বাড়ি খোলা যাইতে পারি না। কাজ কাম কোনো কিছু নাই, একদম বসা। দোকান পাট করা খাই, দোকান পাটও বন্ধ। ঘর ভাড়াতে থাকি, ঘর ভাড়ায় কান কিন্তু আমরা খামই কান করনে চালাইতে পারি না। আমি কি করে খামো? কোনো অনুদানও পাইতেছি না যে সরকারের থেকে খামো। ইতিমধ্যে 15 লক্ষ টাকা 12টি উপজেলায় আমরা বিতরণ করে দিয়েছি মানুষের মধ্যে, এবং 250 মেট্রিক টন চালের মতো চাল আমরা চাল বরাদ্দ করে বিতরণ করে দেওয়া হয়েছে। এদিকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজধানী থেকে কেউ বের হতে পারবে না, ঢুকতেও পারবে না। এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এতে বলা হয়েছে, করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নাগরিকদের বাসায় অবস্থানের জন্য এই নির্দেশনা। পাশাপাশি দলবদ্ধ এবং ব্যক্তিগতভাবে অহেতুক চলাফেরা না করতেও নির্দেশনা দেওয়া হয়। জরুরি সেবা খাত এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। করোনা মহামারী ঠেকাতে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর প্রবেশ মুখ নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ যোগ দিয়েছেন। দেখতে পাচ্ছি তাকে। স্মিথ, যে নিষেধাজ্ঞার ব্যাপারে মাত্রই দর্শকদের জানালাম, নিষেধাজ্ঞা জারির পরে ঢাকায় প্রবেশ মুখে কি অবস্থা, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, আপনি যেমনটা বলছিলেন যে অর্থাৎ আইজি নির্দেশনার পর পরে কিন্তু নারায়ণগঞ্জ সহ আশেপাশের সকল থানার পুলিশ কিন্তু অনেকটা তৎপর হয়ে উঠেছে। আমি যদি আমার পেছনের অংশে দেখাতে চাই যে নারায়ণগঞ্জ শহরের যে মূল প্রবেশপথ চাষারার পয়েন্টে কিন্তু পুলিশ চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করছেন। প্রতিটি মোটরসাইকেল যারা 3জন 4জন দল বেঁধে আসছেন সবাইকে কিন্তু তারা সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন, এবং কোনো অবস্থাতেই নারায়ণগঞ্জ শহরে যাতে কোনো অপ্রয়োজনীয় গাড়ি বা লোক প্রবেশ করতে না পারে সেই দিক থেকে তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। আমি নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল আলমের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই নির্দেশনার পর পরে কিন্তু তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর পয়েন্টে এবং ঢাকা সিলেট মহাসড়কের সিমরাইল পয়েন্টে কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছেন। সেই চেকপোস্ট দিয়ে যাতে কোনো রকমের গাড়ি ঢাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো রকমের মানুষ ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রবেশ করতে না পারে সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে যেইভাবে তারা মানুষ রাস্তায় এখনো আছেন সেটি নিয়ন্ত্রণ করতে পুলিশকে কিছুটা ব্যাক পেতে হচ্ছে। তারপরে পুলিশ কিন্তু কঠোরভাবে সেই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে এই স্বাভাবিকভাবে কথাবার্তা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এখনও আমি যদি নারায়ণগঞ্জে দেখি যে প্রচুর লোকের কিন্তু সমাগম আছে যারা বিনা কারণে এই নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে তারা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যারা এখন পর্যন্ত বাইরে আছেন, কোনো কারণে ঘুরছেন, তাদেরকে দ্রুত বাড়িতে চলে যাওয়ার জন্য বিভিন্ন মসজিদের মাইক সহ বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে মাইকিং করা হচ্ছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে 2 জন রোগী মারা গিয়েছেন, প্রায় আরও 5 জন আক্রান্ত হয়েছেন, মোট 11 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 5 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। প্রায় 1200 বাড়ি কিন্তু ইতিমধ্যে লকডাউন করা হয়েছে, 1200 পরিবারকে। সেই সব কিছু মাথায় নিয়ে কিন্তু পুলিশ আসলে তৎপরতা চালাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে যে ধরনের তৎপরতা বলা হচ্ছে তার পাশাপাশি র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, সিভিল প্রশাসন কিন্তু মাঠে নেমেছেন। তারা বলছেন যে কোনো পর্যায়ে এই রোগটি বিস্তার এবং আরেকটি বিষয় তারা স্মিত, যা যা আপনি যে করণীয় নিরাপত্তা বাহিনীর টহলের কথা বলছেন আমরা কিন্তু স্পষ্টত আপনার পেছনে তা দেখতেও পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে একটু টঙ্গী থেকে খোঁজ খবর জানাবেন আমাদের সহকর্মী পলাশ প্রধানকে দেখতে পাচ্ছি। পলাশ, টঙ্গীর যে অংশে ঢাকা প্রবেশমুখ করেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? যেমনটা কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের খোঁজ খবর জানাচ্ছিলেন স্মিত, আপনি নিশ্চয়ই শুনেছেন। রাজধানীতে কেউ ঢুকতে পারছেন কিনা এই তৎপরতা শুরু হওয়ার পরে সেটা একটু জানিয়ে দেবেন। জি, বৃষ্টি রাজধানী প্রবেশপথ আব্দুল্লাহপুর যে দৃশ্যগুলো দেখেছি সেটি ভিন্ন রূপ দেখেছি আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের তৎপরতা। আমরা 2টা থেকে জেনে আসছিলাম রাজধানী যে আব্দুল্লাহপুর চেকপোস্ট বসিয়েছে সেটি কিন্তু তারা কিন্তু অনায়াসে রাজধানীতে প্রবেশ করতে পারছে, কিন্তু এটি ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা জিএমপি মেট্রোপলিটনের কর্মকর্তাদের কার্যক্রম। আমরা এখানে দেখেছি তাদের যে ইস্যুগুলি অর্থাৎ রাজধানী প্রবেশ করার জন্য যে ইস্যুগুলি সেগুলো যদি তাদের পর্যাপ্ত পরিমাণে যদি তাদের ইস্যু না থাকে, অর্থাৎ তারা যদি পরামর্শ না দিতে পারে সেক্ষেত্রে তারা রাজধানীতে প্রবেশ করতে দিচ্ছে না। তারা আবারও গাজীপুরের বিভিন্ন অঞ্চলে যেখান থেকে আসা সেই আশাগুলো কিন্তু তারা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে, অর্থাৎ রাজধানীতে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা যদি তাছাড়া যদি একটু তাদের কার্যক্রম এবং বিভিন্ন ইস্যু নিয়ে যদি আমরা একটু পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে কথা বলি যে আজকে তো আপনার চেকপোস্ট বসিয়েছেন, তো কি কি ইস্যু নিয়ে আপনাদেরকে রাজধানী তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না মূলত? আসলে ইমার্জেন্সি ওষুধের গাড়ি, কেউ যদি অসুস্থ হয় সে যদি ডাক্তার দেখানোর জন্য যায়, তাছাড়া আমাদের খাবারের যে পণ্য পরিবহনের যে গাড়িগুলি আছে এগুলি ব্যতীত সাধারণ জনগণদের এইভাবে যত্রতত্র চলাচলের জন্য ঢাকায় ঘুরতে যাওয়ার জন্য আমরা দিচ্ছি না, আমরা এই জন্য চেকপোস্টটা করছি। কিছুক্ষণ পূর্বে আমরা রাজধানী আব্দুল্লাহপুর চেকপোস্ট দেখি তারা নর্মাল ইস্যু হলে তারা রাজধানী প্রবেশ করতে দিচ্ছে, কিন্তু এটির চিত্র ভিন্ন। আসলে এই দুটোর মধ্যে তফাৎটা কি? আসলে অনেক লোক হচ্ছে যে প্রাইভেট কার দিয়ে গাড়ি দিয়ে ঢাকায় ঘোরার জন্য এখন যাচ্ছে, ঢাকা ফাঁকা, এই ইস্যু নিয়ে অনেকে ঢাকা যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি সবাই যাতে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলে যাতে দেশটা বাঁচে। ধন্যবাদ। জি ধন্যবাদ। যে বিষয়টি জানছিলাম যে আমরা কিন্তু তার মাধ্যমে শুনছিলাম ও পলাশ যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা চালাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। গার্মেন্টস বন্ধ রাখতে বিজিএমই এর আহ্বানের পরেও আজ বেশিরভাগ কারখানায় খোলা রাখা হয়েছে। সকাল থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভারের কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানিয়েছে কারখানা মালিকরা। তবে 2-1টি গার্মেন্টসে সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গেলেই ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরে প্রায় 6000 তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে বেসিক শিল্প এলাকায় আছে অন্তত 800 কারখানা, আর এগুলোতে সকাল থেকেই কাজ চলছে। এদিকে রাজধানীর বেশিরভাগ কারখানাই বন্ধ। গতরাতে অডিও বার্তা দিয়ে গার্মেন্টস কারখানা 11 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহ্বান জানান বিজিএমই এর সভাপতি রুবানা হক। দেশ থেকে আসার পরে হাতে টাকা করি নাই, আমরা বেতন নাই, আমরা বেতন না পাইলে আমরা কিভাবে চলবো, কিভাবে বাসা ভাড়া দিব, কিভাবে খাবো? বেতন না দিয়ে বন্ধ দিচ্ছে। আজকে বলতেছে 6 তারিখে খোলা, 7 তারিখে খোলা, এখনো কোনো শিওর নাই। আমরা তো পেটে দেয় ঢাকা শহরে আছি। গত মাসে আমাদের মাস শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত বেতন পাই নাই। বেতনটা আমাদের দরকার, আমাদের পেটে খাবার নাই এখন। করোনার কারণে দেশের অর্থনৈতিক মন্দা মোকাবেলায় মোট 72,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই প্যাকেজে ব্যবসায়ী ও এসএমই খাতের জন্য 4 ও 4.5% সুদে ঋণের ব্যবস্থাও রাখা হয়েছে। ব্যাংকগুলোকে বাকি সুদ দেবে সরকার। এছাড়া বিনামূল্যে খাদ্য বিতরণ সহ জোরদার করা হবে সামাজিক সুরক্ষা কার্যক্রম। এর ফলে কর্মক্ষেত্র থেকে কাউকে চাকরি হারাতে হবে না বলেও আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। মোট আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ হবে
৭২,750 কোটি টাকা, যা জিডিপির 2.52%। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে মূলত প্রাধান্য দেওয়া হবে। সকল শ্রেণীর মানুষই একটা আশ্বস্ত হবে এবং আশার বাণী শুনবে এবং তাদের জীবনযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবেন। কাউকে আর চাকরি থেকে বিতাড়িত করা হবে না। শুধু আমি এটুকু চাই, সবাই যেন সততার সাথে কাজ করেন। এই সুযোগ নিয়ে কেউ যেন আবার কোনো রকমের দুর্নীতি বা কোনো অনিয়ম, কোনো অপব্যবহার যেন কেউ করবেন না। এটা আমার সোজা কথা, কেউ এ ধরনের কোনো অপব্যবহার করবেন না। পোশাক শ্রমিকদের জীবন ঝুঁকিতে ফেলে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে বিজিএমইএ এবং সরকার। করোনার দুর্যোগেও সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সব ঋণ প্রণোদনা বড় ব্যবসায়ীদের জন্য, খেটে খাওয়া মানুষদের এড়িয়ে গেছেন তিনি। গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা যারা আপনার দেশে চলে গেলেন এই লক্ষ লক্ষ মানুষ একসাথে করে, এখন আবার হঠাৎ করে বলা হলো তাদেরকে ছুটি শেষ, ফিরে আসতে হবে। রাত্রেই বলা হচ্ছে যে না, ছুটি দেওয়া হলো, আবার 11 তারিখ পর্যন্ত। একটা জোক তো ছাড়া কিছু নাই। এরকম কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে আপনার বিজেপি এর কথাই বলেন আর আপনার সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের কথাই বলেন, এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। দুর্যোগময় মুহূর্তকে কিভাবে কাটিয়ে ওঠা যাবে, সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে যেটা মনে হয়েছে যে সমন্বয়ের কোনো বিষয় নেই। প্রধানমন্ত্রীর প্রণোদনার ঘোষণা সময় উপযোগী, তবে এটি বাস্তবায়নে দ্রুততম সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে সরকারকে, এমনটি বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন, সঠিক সময়ে সঠিক জায়গায় বন্টনের ব্যবস্থা করতে হবে। প্রণোদনার যে সুবিধা দিয়েছে সরকার, তার যেন অপব্যবহার না হয়, সেজন্য মনিটরিং ব্যবস্থাও চালু করতে হবে। ব্যাংকগুলিতে বিভিন্ন সময় আমরা সুশাসনের অভাব লক্ষ্য করেছি, যে এখানে যেটা পাওয়া দরকার সেটা সে না পেয়ে আরেকজনই পাচ্ছে, যেভাবে পাওয়া দরকার সেভাবে পাওয়া যাচ্ছে না, যে সময় পাওয়া দরকার সে সময় অনেক সময় পাওয়া যাচ্ছে না। তো আমরা বিশ্বাস করি যে এবার এই বিষয়গুলিতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হবে। জনকল্যাণমূলক কর্মসূচিগুলি বাস্তবায়নে গিয়ে জটিলতা দেখা দেয়, তার সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। সেগুলোর বিষয়ে এটা এখন পর্যন্ত যেটা আমরা বুঝলাম, এখনও পর্যন্ত নীতিমালা তৈরি করা হয়নি। দ্রুততম সময় এর একটা সুস্পষ্ট নীতিমালা তৈরি করা উচিত। করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজ সর্বমহলে প্রশংসনীয় হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, সরকার যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। শেখ হাসিনা আজ সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্থনৈতিক যে প্যাকেজ ঘোষণা করেছেন, এটি সর্বমহল কর্তৃক অভিনন্দিত হয়েছে। এই করোনা ভাইরাসের থাবা থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য, রক্ষা করার জন্য ইতিপূর্বে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করার কারণে এখনো পর্যন্ত আমাদের দেশে এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছি। 24 ঘন্টায় আরও 5,800 মানুষের প্রাণ কেড়ে নিল নভেল করোনা ভাইরাস। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 64,729-এ। আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে 3 লাখের বেশি মানুষ সংক্রমিত। প্রাণহানি এবং সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফ্রান্স এবং যুক্তরাজ্যে। নাজুক পরিস্থিতির মধ্যেও লকডাউনের নির্দেশনা মানছে না ব্রিটিশরা। শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। নাগরিকদের ন্যূনতম বিচার বিবেচনাবোধ রয়েছে বলে মনে করছি। শক্তি প্রয়োগ করতে পুলিশকে বাধ্য করতে না চাইলে বাড়িতে থাকবে। চমৎকার আবহাওয়ায় বাইরে যাওয়ার ভীষণ ইচ্ছে থাকলেও তা নিয়ন্ত্রণ করুন। সামাজিক দূরত্ব নিশ্চিতে ভাইরাসের বিস্তার বন্ধ না হলেও সংক্রমণের গতি কমবে। আমরাও স্বাস্থ্য ঝুঁকি কমানোর বাড়তি সময় পাবো। এই সপ্তাহ বা আগামী সপ্তাহেই হয়তো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মৃত্যু দেখতে হবে আমাদের। চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে, যা মেটানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। সবচেয়ে বেশি সংক্রমণের শিকার অঞ্চলগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হবে অগ্রাধিকার। ঠিক এই মুহূর্তে করোনার সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক। শহরটিতে গত 24 ঘন্টায় 630 জনের প্রাণ গেছে। আরও 2 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে নিউ ইয়র্কে 66 বাংলাদেশেরই প্রাণ গেল। শহরটিতে করোনায় মোট প্রাণহানি 3,565, যা চীনের মোট মৃত্যুর চেয়েও বেশি।
সব মিলিয়ে নিউ ইয়র্কে সংক্রমিত রোগীর সংখ্যা 1,13,000 ছাড়িয়েছে, যা ইতালির মোট আক্রান্তের সমান। নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমোরের সংখ্যা আগামী 2 সপ্তাহ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে কোভিড-19 পরিস্থিতি। করোনা ভাইরাসে নতুন করে 15 জনের মৃত্যু হয়েছে ভারতে, আর এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 86 জনে দাঁড়ালো। শনিবার একদিনেই প্রায় 600 মানুষ সংক্রমিত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে 3,600 জন। তাদের 1/3 দিল্লির তাবলিগ জামাতে অংশ নেয়া বা তাদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। 22,000 মানুষ অংশ নিয়েছিলেন ওই জামাতে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে আক্রান্তদের 83 ভাগেরই বয়স 60 বছরের কম। প্রতিবেশী পাকিস্তানেও করোনা আক্রান্তের সংখ্যা 3,000 ছুঁই, মারা গেছেন 41 জন। করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় মরিয়া বিজ্ঞানীরা। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ওষুধ বা টিকা তৈরিতে দিন রাত গবেষণা চলছে বিশ্বের অন্তত 44টি প্রকল্পে। এখনও নিশ্চিত সাফল্য না মিললেও কমপক্ষে 20টি প্রকল্পেই অগ্রগতির খবর পাওয়া গেছে। তবে করোনার টিকা বা ওষুধ আবিষ্কার হলেও সব পরীক্ষা নিরীক্ষা শেষে মানুষের হাতে তা আসতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 বছর। পরীক্ষার ফলাফল জানতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা টিকা নিয়েছে কোনো ক্ষতিকর প্রতিক্রিয়ার মুখোমুখি হয়নি এখনো। এক ডোজ ওষুধেই ভাইরাসটি বিস্তারের ক্ষমতা হারায় 48 ঘন্টার মধ্যে। এবার মানব শরীরে নিরাপদে প্রয়োগের বিষয়ে গবেষণা করছে। কোভিড-19 যেহেতু নতুন প্রজাতির ভাইরাস, তাই এর জেনেটিক রহস্য উদ্ঘাটনেই লেগে গেছে বহুদিন। প্রচলিত ওষুধগুলোর সংমিশ্রণে রোগ প্রতিরোধের উপায় খুঁজছে। গবেষণা ইতিবাচক দিকেই এগোচ্ছে। দর্শক, যমুনা টেলিভিশন আজ 6 থেকে 7-এ পা দিল। এতদিনে আপনাদের দেয়া সাহস আর উৎসাহই আমাদের মনোবল। 6 বছরের যমুনা টেলিভিশন চেষ্টা করেছে আপনার তথ্য চাহিদা বোঝার এবং তা মেটানোর, যেমনটা আছে এই সংকটকালেও। বিশ্ব যখন লড়ছে করোনার সংক্রমণ ঠেকাতে, তখন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেই বার্তা পৌঁছে দিতে অধীর খবরের ফেরিওয়ালা। যেখানে ম্লান প্রিয় মুখের উদ্বেগ আর আবদার, আমরা সেই আনন্দ অনুভূতিটুকু তুলে রেখেছি করোনার সাথে লড়াই শেষে সেই শুভ দিনের জন্য। সেদিন আপনারা আমরা মিলে একসাথে উদযাপন করব হার না মানা মানুষের বিজয়ের খবর দিয়ে। এই যে সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, গ্লাস মাস্ক সবকিছুই যতটুকু পারা যায় এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবার জন্যই চেষ্টা। এক চোখের দিকে তাকালে বুঝতে পারি, মা বলতে পারে না যে বাবা আজকে অফিসে না গেলে হয় না, কিন্তু আমাদের পেশাটাই এমন। যতটুকু নিরাপত্তা প্রদান করা সম্ভব আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি, যাতে তারা সুষ্ঠুভাবে তাদের সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। এটি চারটিখানি কথা না, এটি খুব সহজ না যে নিজের জীবনে রিস্ক আছে জেনেও, ঝুঁকি আছে জেনেও প্রত্যেকটি সহকর্মী কাজ করে যাচ্ছে। প্রতি বছর বর্ষপূর্তি উদযাপনে আমরা যে খরচটা করতাম সেটা এবছর আমরা করছি না। আমাদের ম্যানেজমেন্ট সেটা করোনা দুর্গত মানুষদের জন্য ব্যয় করছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে বাস্তবতা বিবেচনায় সরকার ব্যবস্থা নেবে, এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে যৌথ বৈঠকেও তিনি আরও বলেছেন, যারা দেশে আছেন ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাদের দুশ্চিন্তার কিছু নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রবাসীরা আমাদের সম্পদ, বাস্তবতার নিরিখে তাদের ফিরিয়ে আনা হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গার্মেন্টস চালাতে হলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়া যাওয়া বন্ধ হওয়ার কারণে অনেক মানুষের ভিসা, যাদের ভিসা স্ট্যাম্প করা ছিল, ভিসা এক্সপায়ার হয়ে গেছে, ওনারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন দ্যাট ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ওদের ভিসা এক্সটেনশন হবে। কয়েকটি দেশ আমাদের যোগাযোগ করেছে এবং আমরা কেস বাই কেস এগুলো নিষ্পত্তি করব। আর যে সমস্ত দেশ আমাদের বলেছে যে আপনারা না নিলে আপনাদের লোকগুলোকে আমরা অসুবিধায় ফেলব, তাদের কেসটি আমরা প্রথম ধরছি। এটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যে সমস্ত ইন্ডাস্ট্রি তাদের নিজস্ব ম্যানেজমেন্টে তারা চালাচ্ছেন কিংবা চালাবেন, সেটা ব্যতীত অন্য যারা আছেন তা সেই সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে। বিভিন্ন স্থানে আজও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে টহল দিয়েছে সেনা সদস্যরা। মাগুরা সদরের হাজিপুর নেওয়া হয়েছে চিকিৎসা সেবা। 3 শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে ওষুধও দিয়েছেন সেনা সদস্যরা। এ সময় করোনা সংক্রমণ থেকে বাঁচতে পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, গাড়ি চলাচল বন্ধ থাকায় হাসপাতালে যেতে পারছে না অনেকেই। এই পরিস্থিতিতে বিভাগের 10 জেলায় এই উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।
করোনার প্রকোপ থেকে বাঁচতে যশোরের ৮ উপজেলায় টহল জোরদার করেছে সেনাবাহিনী, আর সেই সাথে মাইকিং চলছে, আহ্বান জানানো হচ্ছে ঘরে থাকার। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে তাকে সতর্কও করা হচ্ছে। এছাড়া লাইসেন্সবিহীন চালককে জরিমানাও করা হচ্ছে। এদিকে সেনাবাহিনীর তৎপরতা দেখা গেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তারা কাজ করছেন। ব্যক্তিগত সব ধরনের যানবাহন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না, কোথাও যাতে জনসমাগম না হয় তা নিশ্চিতের চেষ্টাও করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে। করোনা প্রতিরোধে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বান্দরবানের মাঠে রয়েছে সেনাবাহিনী। সকাল থেকেই হলুদিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজন ছাড়া কোনো প্রকার যানবাহন ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ছাড়া অন্য দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কিনা তাও তদারকি করছেন তারা। করোনা পরিস্থিতিতে বড় বড় জাহাজগুলোকে আইসোলেশন সেন্টার করার অনুরোধ করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে নৌ মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময়ের সভায় তিনি জাহাজ মালিকদের এই অনুরোধ জানিয়েছেন। তারাও প্রতিমন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। এতে উপকূলের মানুষ করোনা পরিস্থিতিতে সুবিধা পাবে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী। নৌ মালিক এবং শ্রমিকদের ক্ষতির বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। পরে কিছু মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। আমাদের এই যাত্রীবাহী লঞ্চগুলোকে আইসোলেশন সেন্টার হিসাবে ব্যবহার করা যায় কি না, ইতিমধ্যে লঞ্চ মালিক সমিতি সেখানে সম্মতি দিয়েছেন। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এটা কথাবার্তা বলে তারা যদি প্রয়োজন মনে করেন, দরকার হয় লঞ্চগুলোকেও আমরা সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে আমরা প্রস্তুত আছি। সময় মতো বুনতে হবে ফসল, তারপরে নিবিড় পরিচর্যা। যত দুর্যোগই আসুক সব কিছুকে পাশ কাটিয়ে সোনালী ফসল ঘরে তোলেন কৃষকরা। জানেন নিজের আর দেশের সবার জন্য খাদ্য উৎপাদনের দায়িত্ব রয়েছে ঘাড়ে। মহাদুর্যোগের এই সময় তাই মাঠে আছেন তারা। দেশের 40% মানুষ কাজ করছে ফসল উৎপাদনে। করোনা নিয়ে তারা সতর্ক, নিজের দায়িত্ব নিয়েও সচেতন এদেশের কৃষক। কৃষকের যত যাই হোক বাইর হতে হবে, নইলে কৃষকই থাকবে না। এই জমি বুনে রোয়া দেয়া গেছে, এটা যদি আমি ঘরের ভিতরে বসে থাকি, এটা কি হইলো, এটা পুকুরে খাইতে আছে না ইন্দুরে খাইতে আছে, এটা আমি ঘরে বসে দেখতে পারবো না। ফসলেরও দরকার, এই করোনা ভাইরাসের মোকাবেলা করাও দরকার। 5 বিঘা সম্পত্তি, এখন 5 বিঘার মধ্যে একটা স্যাম্পল দেয় 100 মন ধান, যদি আল্লাহ দেয়। এখন 100 মন ধানের মধ্যে আমার লাগবো আগে 20 মন ধান, আর বাদ বাকি 80 মন ধানই তো আমি বিক্রি করে দিব। হয়তো জনগণ যারা কিনা খায় তারা খাবে। মনে করেন সারাদিন পরিশ্রম করতেছি, সাবান টাবান দিয়ে মানে এখান থেকে গাড়িতে বাড়ি গোসল টোসল দিয়া ভাত নিয়ে পট আছে, ভাত নিয়ে ডাইরেক্ট এগুলো বাসা ঢুকিয়ে আর বেড়াবেড়ি করি না। অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার পাথর শ্রমিকরা। পরিবারের জন্য একবেলা খাবার জোটাতেই দিশেহারা অবস্থা তাদের। শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষের সহায়তায় খোলা হয়েছে ব্যাংক হিসাব। সেখানে বিত্তবানদের সহযোগিতার আহ্বান এই জনপ্রতিনিধিদের। নিম্ন আয়ের সব মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান করছেন তারা। সরকারি বেসরকারি উদ্যোগে তেঁতুলিয়ায় এখন পর্যন্ত খাদ্য সহায়তা দেওয়া হয়েছে মাত্র 2000 পরিবারকে। গরিব লোক আমরা বাঁচিয়ে পারি, আমরা না খাওয়া কোনো সময় রয়েছি, কোন সময় খায় রয়েছি, আমার তো কোনো উপায় নেই। পাথর উঠা বন্ধ করে দিয়েছে বিডিআররা। নদীতে অন্তপক্ষে 50 থেকে 60,000 মানুষ কর্ম করে খাইতো। এই মানুষগুলো বর্তমানে কর্মবিরতি একদম সবই বন্ধ। সরকার বলে অনুদান দেয়, আমরা তো এখনো কিছু পাই না। টাকা বলে দেয়, চাউল দেয়, ডাইল দেয়, অনেক কিছু দেয়। আমরা কোনোখানে হাত বাড়াইতে পারি না, কাউ আমাকে ধারও দেয় না, কাউ আমরা ভিক্ষাও করতে পারি না। সরকার যে মোতাবেক সাহায্য সহযোগিতা করছেন সেটা তো আছেই। আমরা স্থানীয়ভাবে নিজেরাও দলীয়ভাবে বিত্তবানদেরকে আমরা অনুরোধ করেছি তারাও যেন আমাদের সাহায্য সহযোগিতা করে। করোনার প্রভাবে রেকর্ড পরিমাণের কন্টেইনারের ভয়াবহ জট তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দর এবং 19টি প্রাইভেট আইসিটিতে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। ফলে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। আমদানি পণ্য খালাস 2/3 কমায় এই অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন প্রায় সব শিল্প কারখানা বন্ধ, কাঁচামাল নিয়ে কারখানায় রাখার উপায় নেই। আমরা সবাইকে অনুরোধ করছি যেন কন্টেইনার দ্রুত ডেলিভারি নিয়ে যায় তারা, এবং ডিপুতে কন্টেইনার নিয়ে যায়। চট্টগ্রাম বন্দর অপারেশনাল কার্যক্রম
স্মুথ রাখার জন্য তারা যেন সহযোগিতা করে। আমদানি পণ্যবাহী কন্টেনার ডেলিভারি কমে যাচ্ছে, এটা একটা কন্টেনারের ভলিউম বাড়ার একটা কারণ, প্রধানতম কারণ। তবে আমার মনে হয় শিপিং এজেন্টরা তাদের খালি কন্টেনারগুলো যদি শিপমেন্ট করে দেন নিয়মিত হারে, এবং যেহেতু জাহাজ আসছে বন্দরে, তাহলে হয়তো এই সংকটটা কাটিয়ে ওঠা সম্ভব। মাল নিতে হলে তো আমাকে একটা ট্রান্সপোর্ট লাগবে, আবার আমার ফ্যাক্টরিতে এটা আনলোডিংয়ের একটা বিষয় আছে, স্টোরেজের একটা বিষয় আছে। যেহেতু ফ্যাক্টরি বন্ধ, এই মুহূর্তে এটা সম্ভব না। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই ফুটপাতে বিক্রি হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, সাধারণ কাপড়ে সেলাই করা এসব সামগ্রী বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা দরে। মিডফোর্ড হাসপাতালের সড়ক, অলি গলি সহ কিছু ফার্মেসিতেও বিক্রি হচ্ছে পিপিই নামে। যারা কিনছেন বা বিক্রি করছেন কোনো পক্ষই আসলে জানে না এগুলো ব্যবহারে কোনো সুরক্ষা মিলবে কিনা। সাধারণ মানুষই এসব তথাকথিত পিপিইর ক্রেতা। বিক্রেতাদের দাবি, কিনছেন ডাক্তার, নার্সরাও। মহামারীর সময় এ ধরনের পিপিইর ব্যবসা বিভ্রান্ত করতে পারে যে কাউকে। যে বাসাতে বইয়া বানাইতেছি, বাসাতেই, কারখানা নাই। এটা হচ্ছে যায় আপনার চায়না একটা টিস্যু কাপড়। ওই মধ্যবিত্ত যারা হেয়ার ওয়াশ করে, কিন্তু এটা এক হিসাবে ওয়ান টাইমই দেখা গেছে, করলো আপনি ইউজ করলেন, ইউজ করার পর ওইটা আপনি ফালাই দিলেন। আমাদেরকে দিয়ে গেছে, আমরা ততটা জানি না, আমরা নিজেরাও কিছু কয়েকদিন আগে পড়ছিলাম। ওনারা পাচ্ছে না সেফটির জন্য, তো ডাক্তাররাও ট্রিটমেন্ট দিচ্ছে না সেফটির জন্য, তো আমরা টুকটাক সেল করতেছি। এটা তো ভালো জিনিস না, খুব বেশি হলে 2 দিন ব্যবহার করতে পারবো। অসহায় দুস্থ মানুষের মাঝে চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর সদর আসনের এমপি এম ইকবালুর রহিম। শনিবার রাত 9টায় সদর হাসপাতালের চত্বরে পৌর এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় অসহায় 200 পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, সাবান বিতরণ করেন তিনি। করোনা মোকাবিলায় অসহায় মানুষকে খাদ্য সংকটে পড়তে দেয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন এম ইকবালুর রহিম। ঘরবন্দি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে নড়াইলে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। আয়োজকরা জানিয়েছেন, নড়াইল এবং লোহাগড়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেবে মেডিকেল টিমের সদস্যরা। সুস্থ সেবায় এই দুর্যোগে নড়াইল এক্সপ্রেস আপনার দ্বারে, এমন স্লোগান সামনে রেখেই নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর বাস্তবায়ন করছে। করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, কলকারখানা। প্রয়োজন ছাড়া বের হলেই জেল জরিমানা করা হচ্ছে। কাজকর্ম হারিয়ে চরম বিপাকের দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অনেকেই তীব্র অর্থ সংকটে ভুগছেন। এমন পরিস্থিতিতে কর্মহীনদের খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। এগিয়ে এসেছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও। এখন কাজ কাম নাই, বেতন নাই। আমরা মালয়েশিয়া সবাই খুব বিপদের বিদিন আছি। আমাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং সমস্ত শ্রমিকের কাজ বন্ধ। ভিসা হচ্ছে একটা কোম্পানির নামে, কিন্তু কাজ করেও অন্যত্র। এরকম আমাদের হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে। এইসব ভাইদের এই মুহূর্তে এই সংকটটা দেখা দিচ্ছে। মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের জন্য, এবং বাংলাদেশে যারা মালয়েশিয়ানরা অবস্থান করছিলেন তাদের জন্য আমরা সম্মানিতভাবে কাজ করে যাচ্ছি। আমি আহ্বান করব, মালয়েশিয়া যারা ব্যবসায়ী আছেন, ভালো পজিশনে আছেন, সবাই যাতে মালয়েশিয়ার শ্রমিকদের বিপদের পাশে এসে দাঁড়াবেন। করোনা সতর্কতার অন্যতম উপাদান মাস্ক নিয়ে রীতিমতো কারাকারি শুরু হয়েছে পশ্চিমা দেশগুলোতে। বিবাদ বেশি বিশেষ ধরনের মাস্ক N95, এটি নিয়েই মার্কিন কোম্পানিগুলোকে এই মাস্ক রফতানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। জাহাজ থামিয়ে আটকে দেওয়া হয়েছে জার্মানির কেনা মাস্কের চালান। বিষয়টিকে দস্যুতার সাথে তুলনা করে ক্ষোভ জানিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের এমন আচরণ আধুনিক জলদস্যুতা। মিত্র দেশের সাথে আপনি এমন ব্যবহার করতে পারেন না। এমনকি বৈশ্বিক সংকটের মধ্যেও বন্য কায়দা প্রয়োগের সুযোগ নেই। আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই। মেডিকেল সরঞ্জামাদি রপ্তানি বিষয়ে বেশ কিছু নীতিমালা যুক্ত করা হয়েছে। কেউ যেন বিবেকহীনের মতো লাভের আশায় সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, পিপিই রপ্তানি না করতে পারে, কারণ আমাদের ব্যবহারের জন্য আরও প্রয়োজন। সারা বিশ্ব যখন করোনাতঙ্কে স্থবির, তখন ভয়ঙ্কর এই ভাইরাসকে থোড়াই কেয়ার করছে ইউরোপের দেশ সুইডেন। কোভিড-19 মোকাবেলায় লকডাউন তো দূরের কথা, সামাজিক দূরত্ব মানতেও নারাজ এই দেশটির বাসিন্দারা। মহামারীর মধ্যে দিব্যি চলছে তাদের স্কুল, কলেজ, বার, রেস্টুরেন্টের মতো প্রতিষ্ঠান।
স্কুলে যাওয়া এবং অনুশীলন ছাড়া আর কোথাও পাঠাচ্ছি না তাদের। বাকি সময়টা বাড়িতেই থাকছে সবাই। বাইরে আছি, বেশ ভালো লাগছে। ঘরের ভেতরে দম বন্ধ লাগে। পুরো দেশকে অবরুদ্ধ করে সুফল মিলেছে এমন প্রমাণ নেই, কারণ এই ভাইরাস কবে শেষ হবে তা কেউ বলতে পারে না। সুতরাং অনির্দিষ্টকালের জন্য মানুষকে ঘরবন্দি করে রাখার কোনো মানে হয় না। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর রোমানস-sur-Isère-তে ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবারের হামলায় কমপক্ষে 5 জন আহত হয়েছেন। ফরাসি প্রশাসন বলছে হামলার পরপরই আটক করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে। 33 বছর বয়সী হামলাকারী সুদানের নাগরিক। এই হামলার সাথে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন প্রধান নির্বাচিত হয়েছেন স্যার কায়ার স্টারমার। নতুন নেতা হিসেবে তার নাম শনিবার ঘোষণা করা হয়। সাধারণ নির্বাচনে হেরে গেলে দলীয় প্রধান হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন জেরেমি করবিন। অ্যাঞ্জেলা রেনারকে ডেপুটি লিডার করা হয়েছে। আইনজীবী কেয়ার স্টারমার 2015 সালে লেবার আইন প্রণেতা নির্বাচিত হন। করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছে ব্র্যাকেট চেয়ারপারসন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। অনলাইনে এক মুক্ত আলোচনায় তিনি বলেছেন, সরকার এবং সরকারের বাইরের আস্থাভাজনদের সমন্বয়ে এই টাস্ক ফোর্স গঠিত হতে পারে। এছাড়া জনস্বাস্থ্য, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে একযোগে কাজ করার প্রস্তাবও দিয়েছেন তিনি। এছাড়া সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সঠিক বাস্তবায়নের জন্য উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন, গবেষণার উপরেও জোর দিয়েছেন তিনি। সার্বিকভাবে এটা অন্য কমিটি বা স্ট্রাকচারকে বাদ দেওয়ার জন্য নয়, মূলত এই যে কোঅর্ডিনেশন এবং যে মোরাল বুস্টিংয়ের যে কাজগুলো, এগুলোতে যাতে করে আমাদের এই ন্যাশনাল টাস্ক ফোর্স একটা যদি সরকার উদ্যোগ নিয়ে গঠন করে, তাহলে সেটা একটা ভূমিকা রাখতে পারে। করোনার প্রভাব কাটিয়ে উঠতে এসএমই খাতে ঋণ পাবে 4% সুদে এবং অন্য শিল্প খাত 4.5%। রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের হারও কমছে। আর সব মিলিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজটিকে সাহসী এবং সময়োপযোগী বলছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ক্ষুদ্র মাঝারি শিল্প সহ আর্থিক খাতে যেই প্রভাব পড়বে তা সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে। এখন অর্থ দ্রুত ছাড় করতে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোগটাই জরুরি। এর ফলে ব্যাংকসমূহ অতিরিক্ত 6,500 কোটি টাকা তাদের হাতে জমা থাকবে, যা দিয়ে তারা মেটাবে। এই প্যাকেজেসগুলো এগুলো আমাদেরকে সাহায্য করবে, আমার দেশের মানুষকে সাহায্য করবে। এই মুহূর্তে পুরো প্যাকেজটা এখনও যা শুনছি আমরা, এটা খুবই ব্যাংক নির্ভর একটি প্যাকেজ। বাংলাদেশের ব্যাংকের এখন যে পরিস্থিতি, এই তারল্য সৃষ্টি করা এবং সেই তারল্যকে যথোপযুক্তভাবে পৌঁছানোর ক্ষেত্রে ব্যাংকিং কাঠামোর এই মুহূর্তে সেই সুযোগ্যতা নেই। নিষ্কলুষভাবে বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। আমরা এই অর্থটাকে যেন সঠিক কাজে ব্যয় করতে পারি, আমরা এটা দেখব। আমরা কোনো অবস্থায় আমাদের শ্রমিককে ক্ষতিগ্রস্ত হতে দিব না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হুমকির মুখে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে জুন পর্যন্ত খেলাপি হবে না গ্রাহক নিয়ন্ত্রক সংস্থা MRA থেকে জারি করা হয়েছে এমন নির্দেশনা। তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বন্ধ এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে চিঠিও দিচ্ছে স্থানীয় প্রশাসন। এতে স্বেচ্ছায় কিস্তি পরিশোধ এবং ঋণ নেবার ক্ষেত্রেই জটিলতা তৈরি হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে সব ক্ষুদ্র অর্থায়ন সংস্থাকে চিঠি দিয়েছে ক্ষুদ্র ঋণ বিতরণকারীদের জোট CDF। করোনা ছুটিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং হতদরিদ্রদের খাদ্য সহায়তায় আজ থেকে শুরু হয়েছে OMS-এর কার্যক্রম। দুপুরে গাজীপুরের শ্রমিক অধ্যুষিত এলাকায় কার্যক্রমের তদারকি করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উন্মুক্ত স্থানে 10 টাকা কেজিতে চাল বিক্রি করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি পরিবারের একজন সপ্তাহে সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারবেন। চাল কিনতে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। এছাড়া 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সিলেট, দিনাজপুর, টাঙ্গাইল, নাটোর সহ বিভিন্ন স্থানে। রাঙামাটিতে হতদরিদ্রদের খাদ্য সহায়তায় আজ থেকে শুরু হয়েছে OMS-এর কার্যক্রম। সকালে পৌরসভার 9টি ওয়ার্ডে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ। জানিয়েছেন, একটি পরিবারের সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারবেন একজন এবং চাল কিনতে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতি এই 3 দিন চাল প্রদান করা হবে। আর প্রতি ওয়ার্ডে দিনে 400 পরিবারকে চাল দেওয়া হবে।
চট্টগ্রামে জনসচেতনতা বৃদ্ধি এবং করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সকালে চন্দনাইশ উপজেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে 1000 পিস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপকৃষি ও সমবায় সম্পাদক মীর মহিউদ্দিন। সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলের পক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণকৃত জলদস্যু পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কর্মসূচির আয়োজন করে প্রধান অতিথি সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 1 লাখ টাকা করে চেক তুলে দেন। গত বছরের 23 নভেম্বর মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে 12টি জলদস্যু বাহিনীর 96 জন সদস্য আত্মসমর্পণ করেন। কক্সবাজারের সৈকতে একে একে দেখা মিলছে মৃত ডলফিনের। স্থানীয়রা জানিয়েছে টেকনাফের শ্যামলাপুর সৈকতে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত মোট 5টি ডলফিন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। ডলফিনগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা মাছ ধরার ট্রলারের আঘাতেই ডলফিনগুলো মারা গেছে। মৃত এক একটি ডলফিনের ওজন প্রায় 3 মণ। বেশ কদিন আগেই করতলি পয়েন্টের সাগরে খেলা করতে দেখা গেছে একদল ডলফিনকে। করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলেও খেলোয়াড়দের পূর্ণ বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের বেতন কাটার চিন্তা ভাবনা করছে ইংল্যান্ড সহ বিশ্বের নামিদামি ক্রিকেট বোর্ডগুলো। আর এমন ভয়াল পরিস্থিতিতে দিন দুয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছিল ক্রিকেটারদের যথাসময়ে পূর্ণ বেতন দেওয়া হবে। আর এবার সুসংবাদ পেল পাক ক্রিকেটাররা। 2019-20 অর্থ বছরে কোনো ক্রিকেটারেরই বেতন কাটা হবে না বলছে পিসিবি। দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। কোভিড-19-এর প্রভাবে অন্য সব কিছুর মতোই বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেছে। করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে অস্ট্রেলিয়া সবশেষ ম্যাচটি খেলেছিল দর্শক শূন্য স্টেডিয়ামে গত 13 মার্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের পরে 3 ম্যাচের সিরিজ শেষ না করেই দেশে ফিরতে হয় কিউইদের। এবারের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও মাঠে ফিরতে চান অজি কোচ। বিবিসি রেডিওতে এক সাক্ষাৎকারে দর্শক শূন্য স্টেডিয়ামে ক্রিকেটে ফেরার পক্ষে মত দিলেন অস্ট্রেলিয়ার কোচ। আগামী জুনে 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এবার করোনা ভাইরাসে আক্রান্ত স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার সহ সভাপতি জর্ডি কার্ডোনার বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। পরে স্পেনের একটি হাসপাতালের পরীক্ষায় তার শরীরে কোভিড-19 ভাইরাসের সন্ধান পায় চিকিৎসকরা। স্প্যানিশ গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলেও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। এ নিয়ে কাতালান ক্লাবটির মোট 3 জন কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গন আবারও চালু হবে বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দেশটির স্পোর্টস কমিশনের সাথে ভিডিও কনফারেন্সে শেষে এমনটি জানিয়েছেন তিনি। ভক্তদের সাথে ফোন নাম্বার শেয়ার করেছেন সদ্য টেনিসকে বিদায় জানান রাশিয়ান গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। +13105647981 এই নম্বরে শারাপোভার সাথে কথা বলতে পারবেন যে কেউ। রুশ টেনিস কন্যা এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। একঘেয়েমি কাটাতে বন্ধু বান্ধবের সাথে টুইটার বা ইনস্টাগ্রামে বার্তা বিনিময় করছেন তিনি। কখনো কখনো যোগ দিচ্ছেন ভিডিও কলেও, কিন্তু তাতেও যেন তার সময়ই কাটছে না। তাই ভক্তদের জন্য দিয়েছেন নিজের ফোন নাম্বার। 5 বার করোনা ভাইরাস টেস্টের ফল পজিটিভ আসার পরে এবারে 6ঠবারের মতো টেস্টের ফল নেগেটিভ এসেছে বলিউডের বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কাপুরের। করোনা থেকে রক্ষা পেয়ে কণিকা এবং তার পরিবারের জীবনে স্বস্তি ফিরে এসেছে। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাবেন না কণিকা, এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ আরও একবার কণিকার করোনা পরীক্ষা হবে। সেবারও যদি ফলাফল নেগেটিভ আসে তবেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। 2020 সালের হল অফ ফেমের জন্য নির্বাচিত হয়েছেন মার্কিন বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট। আর এমন অর্জনে নিজেদের গর্বিতই মনে করছেন কোবে পরিবারের সদস্যরা। এবছরের 26 জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান কোবে ব্রায়ান্ট এবং 13 বছরের মেয়ে জিয়ান্না ব্রায়ান্ট। তার এই মৃত্যুর পরে দেশে হল অফ ফেমের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত এই কিংবদন্তি। প্রয়াত জীবনসঙ্গীর এমন অর্জনে তার স্ত্রী ভ্যানিসা জানিয়েছেন এমন দিনে প্রিয় কোবেকে মিস করেছেন তিনি। দর্শক, আজকের সব খবর এই পর্যন্তই। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন।